Stay home, stay safe. আসসালামু আলাইকুম সকলকে, আশা করি ভালো এবং সুস্থ রয়েছ। আমার এই ইউটিউব চ্যানেলের যাত্রা থেকে শুরু করেই আমাদের মেইন লক্ষ্য মোটিভ ছিল এমবিবিএস লাইফ নিয়ে। সো দেখা যায় যে এই বছর আমাদের অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, অনেকে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল, অনেকে পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল না। সো মেডিকেলে চান্স পেয়েছো 1 আগস্ট থেকে, মানে আমি আজকে যখন ভিডিও করছি 1 আগস্ট থেকে মেডিকেলের ওরিয়েন্টেশন। সো অনেকেই নক করছে যে ভাইয়া মেডিকেল লাইফ নিয়ে কিছু বলেন, আপনার ভিডিও দেখে এতদিন এইচএসসি পর্যন্ত প্রস্তুতি নিয়েছি, মেডিকেল লাইফ নিয়ে কিছু বলেন। সো দ্যাটস ওয়াই আমরা একটা সিরিজ চালু করতে যাচ্ছি, কমপ্লিটলি মেডিকেল লাইফ সিরিজ। তো এখানে একদম মেডিকেল লাইফ নিয়ে আমি ইন ডেপথ আলোচনা করব, একদম মেডিকেল লাইফের জিরো থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, এবং আফটার এমবিবিএস থেকে শুরু করে সব কিছু নিয়ে আলোচনা হবে। যেই জিনিসগুলো আসলে একটা নতুন মেডিকেলে চান্স পাওয়া স্টুডেন্টের জন্য যাওয়ার না প্রয়োজন, একদম অনেস্ট ডিসকাশন এবং অনেস্ট টক হবে। কারণ মেডিকেল লাইফ রিলেটেড আমার কোনো কোর্স টোর্স কিচ্ছু নাই। সো আমি তোমাকে কোনো দিকে অন্যদিকে মোটিভেট করব না, একদমই হচ্ছে যে র কথাবার্তা হবে। সো মানে কাঁচা কথাবার্তা হবে। সো আসো আমরা আজকের সিরিজটাতে, আজকে আমাদের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা বেসিক্যালি 17টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো। আজকের এখানে আমরা কোনো পড়ালেখা নিয়ে সেভাবে কিছু বলবো না। নেক্সট থেকে আমরা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে অ্যানালাইসিস করবো। সেই প্রত্যেকটা সাবজেক্ট তোমার কীভাবে পড়া উচিত, কীভাবে তুমি ভালো করতে পারো, কীভাবে অনার্স পেতে পারো, কীভাবে পাস করতে পারো, কীভাবে ফেল করতে পারো, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হবে। সো আজকে আলোচনা করবো আমরা এই 17টা পয়েন্ট নিয়ে। সো একটা একটা করে আলোচনা করি। প্রথম হচ্ছে মেডিকেলে ক্লাস টাইম। সো মেডিকেল লাইফটা হচ্ছে যে ক্লাসে ক্লাসে ভরপুর, অনেক ক্লাস মেডিকেলে, নর্মাল বেসিক। এখন তো মেডিকেলে ক্লাস টাইম বেসিক্যালি হচ্ছে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত। এটা মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে, কিছু মেডিকেলে হয়তো একটু আগেও শুরু করতে পারে, একটু পরে ছাড়তে পারে। সো এই 8টা থেকে 2:30 পর্যন্ত মেডিকেলের ক্লাস টাইম, মাঝখানে 30 মিনিটের মতো একটা টিফিন টাইম পাওয়া যায়। এটাও মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে, মাঝে মাঝে কোনো ক্লাস হয় না বা এই ওই নানা কর্মসূচি থাকে। সো বেসিক্যালি 8টা থেকে 2টা পর্যন্ত, 2:30 পর্যন্ত মেডিকেলের ক্লাস হয়, এবং মেডিকেলের ক্লাস শুক্রবার ছাড়া প্রত্যেক দিনই থাকে। সো বৃহস্পতিবার এর জন্য মেডিকেল লাইফের একটা চান রাত, মানে প্রথম মনে হবে বৃহস্পতিবার খুবই আনন্দদায়ক একটা রাত, কিন্তু দেখবা যে শনিবার তোমাকে একটা বড় আইটেম দিয়ে রাখছে। সো এই হয় বেসিক্যালি। সো মেডিকেলে প্রত্যেক দিন ক্লাস থাকে, এটা একটা ইস্যু, এবং ক্লাস টাইম সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত। সো যারা অনেক দীর্ঘক্ষণ ঘুমাও, সো মানে ঘুম থেকে ওঠা 11টা-12টা বাজে, তাদের জন্য মেডিকেল লাইফে সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে। এবং মেডিকেল লাইফে সফলতার একটা অন্যতম শর্তই রেগুলার ক্লাস, এক্সাম, এগুলো যত মেনটেন করবা মেডিকেল লাইফ সুন্দর মতো চলবা। আমাদের মেডিকেল একজন ম্যাডাম আছে, খুব সুন্দর কথা বলে যে মেডিকেল লাইফে আমরা হচ্ছে আসলে কচুরিপানার মতো, কচুরিপানার যে ঝোপটা থাকে একসাথে থাকলে স্রোতে এগিয়ে যাওয়া যায়, কিন্তু যদি তুমি পিছিয়ে পড়ে যাও, আলাদা হয়ে যাও, তখন তুমি বিপদে পড়বা। সো দ্যাটস ওয়াই মেডিকেল একটা জিনিস মেনটেন করার চেষ্টা করবা, রেগুলারিটি। তোমার আশেপাশে যত কিছুই থাকুক, তুমি রেগুলারিটিটা কখনোই হারাবা না, তাইলেই হবে। তাইলেই তোমার মেডিকেল লাইফ সুন্দর মতো যাবে। রেগুলার ক্লাস করবা, রেগুলার এক্সাম দিবা, মেডিকেল লাইফ একদম তুমি 5 বছরই শেষ করতে পারবে। ক্লাস এবং এক্সাম নিয়ে হেলাফেলা করবা, তোমার মেডিকেল লাইফ দীর্ঘায়িত হবে। এখন আসা যাক মেডিকেলে এক্সাম, অনেক এক্সাম আছে। ছোটো ছোটো যে এক্সামগুলো, সেগুলোকে বলি আমরা আইটেম এক্সাম। সেটা হচ্ছে যে ধরো ফর এক্সাম্পল তোমাদের বায়োলজি বইয়ের ধরো তোমাকে 12টা অধ্যায় আছে। সেই 12টা অধ্যায়ের মধ্যে ধরো আমি তোমাদের বোটানি বইয়ের প্রথম অধ্যায় পড়িয়েছি, সেই প্রথম অধ্যায়ের উপর আমি তোমাকে একটা ভাইভা এক্সাম নিব। এই 10 মার্কের ভাইভা এক্সামের নাম হচ্ছে আইটেম। সো এই আইটেম 10 মার্কের ভাইভা এক্সাম, এগুলো পড়ানো হবে, এই অধ্যায় পড়ায় বলবো যে কালকে তোমাদের এটার উপর পরীক্ষা। তারপর টিচার তোমাকে ভাইভা জিজ্ঞাসা করবে, তার মতো তার স্টাইলে জিজ্ঞাসা করবে। তুমি যদি তাকে উত্তর দিয়ে স্যাটিসফাই করতে পারো তাহলে তুমি পাস, নাহলে তুমি ফেল। এই মেডিকেলের সব 60% নাম্বারে পাস। তার মানে হচ্ছে যে এই যে 10 নাম্বারের মধ্যে তুমি যদি 6 নাম্বার পাও তাহলে তুমি পাস, নাহলে ফেল। তো দেখা যায় পরীক্ষা যদি ভালো হয় তাহলে পাস দিয়ে দেয়, নাম্বার দেয়, ভালো নাম্বার। প্রথম আইটেমের নাম্বার অনেক আনন্দ লাগে, 7 পাইছি না 8 পাইছি না কত পাইছি, এটা নিয়ে খুব আগ্রহ থাকে। পরবর্তীতে আসলে আইটেমের নাম্বার ভ্যালুলেস, পাস করলেই মনে হয় যে অনেক কিছু। তো আর আইটেমের যদি পাস না করতে পারো, মানে তুমি যদি টিচারকে স্যাটিসফাই করতে না পারো, তখন টিচার বলে যে আচ্ছা পরের দিন আইটেম দিও আবার, মানে এটাকে সাপ্লি বলি আমরা মেডিকেলের ভাষায়। বা আইটেমের ক্ষেত্রে আমরা টার্মটা পেন্ডিং ব্যবহার করি, পেন্ডিং, যে বলে যে তোমার আইটেম পেন্ডিং, টিচার বলে আইটেম পেন্ডিং। সেটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। প্রথম অনেক হতাশ লাগে, আল্লাহ আমি আইটেমে পেন্ডিং খাইলাম। কারণ বেসিক্যালি মেডিকেলে যারা চান্স পায় সবাই স্কুল কলেজের একদম টপ র্যাঙ্ক স্টুডেন্ট ছিল, তো একটা আইটেমে পেন্ডিং খাইলে কান্নাকাটি, হতাশ হয়ে যায়। বাট মেডিকেল লাইফ যত সামনে যাবে ততই দেখবা যে আইটেম পেন্ডিং একটা নর্মাল ব্যাপার, মানে ভাত যেমন খায় মানুষ, আইটেম পেন্ডিং খাওয়াটাও সেরকম একটা ব্যাপার হয়ে যায়। সো কিন্তু যতটুকু
চেষ্টা করা যায়, আইটেম পেন্ডিং হলে পরে দেখা যায় নিজেরই প্রেশার পড়ে যায়, অনেকগুলো আইটেম হয়ে যায়। সো ক্লিয়ার রেগুলারিটি মেনটেন করাটাই সবচেয়ে বড় কথা। এখন ধরো আমি বায়োলজি বোটানি বইয়ের 12টা অধ্যায় আছে, আমি তোমাকে প্রতিটা অধ্যায় পড়ানোর পর একটা করে আইটেম নিচ্ছি। 6টা অধ্যায় পড়ানো শেষে আমি বললাম তোমাদের 6টা অধ্যায় পড়ানো হয়েছে, এখন এই 6টা অধ্যায়ের উপর তুমি আমাকে একটা 100 মার্কের পরীক্ষা দিবা, 50 নম্বরের ভাইবা দিবা, আর 50 নম্বরের হচ্ছে তুমি রিটেন দিবা। সো এই যে পরীক্ষাটা বা 50 মার্কের ভাইবা, 50 মার্কের রিটেন, এই যে পরীক্ষাটা এটাকে বলে কার্ড এক্সাম। ধরো আমি তোমাকে বোটানি বইয়ের 6টা অধ্যায় পড়াই বললাম, 6টা অধ্যায়ের উপর একটা পরীক্ষা দেবে, এটাকে বলে কার্ড বলা হয়। সো এই কার্ড এক্সামটা শুধু ফার্স্ট ইয়ারেই আছে, পরবর্তী ইয়ারে আসলে আমাদের কার্ড এক্সাম সেভাবে থাকে না। সো এই কার্ড এক্সাম 6টা অধ্যায় পড়ানো হয়েছে, তারপর আমি তোমাকে ওই 6টা অধ্যায়ের কার্ড এক্সাম নিয়ে, কার্ড এক্সামের রিটেন থাকে 50 মার্কের রিটেন, 50 মার্কের ভাইবা। সো মেডিকেল আসলে এত ভাইবা হয়, রিটেনটার মধ্যে অনেকে খারাপ করে, সেই জন্য রিটেন প্র্যাকটিস রাখতে হবে আগে থেকে। রিটেনের জন্য প্রশ্ন ব্যাংক কিনবা, তুমি যে মেডিকেলে সেই মেডিকেলের অনুযায়ী প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, কারণ বিভিন্ন মেডিকেল তো বিভিন্ন আমাদের হচ্ছে বোর্ডের অধীনে, বোর্ড বা বলা যায় যে বিভিন্ন মেডিকেলের অধীনে। সো সেইখানে অনুযায়ী হচ্ছে যে ইউনিভার্সিটির অধীনে সেই অনুযায়ী প্রশ্ন ব্যাংক পাওয়া যায়। সো এই প্রশ্ন ব্যাংক দিয়ে রিটেন প্র্যাকটিসটা রেগুলার যদি করো তাহলে কার্ডের সমস্যা হয় না। তারপর ধরো আমি তোমাকে 12টা অধ্যায় শেষ হলো বোটানি বইয়ের, বোটানি 12টা অধ্যায় শেষ হওয়ার পর আমি তোমাকে বললাম যে প্রথম 12টা অধ্যায়ের উপরে তুমি আইটেম দিবা, প্রথম 6টার পর বললাম যে একটা কার্ড দাও, পরের 6টার পর বললাম আরেকটা কার্ড এক্সাম দাও। তারপর যখন 12টা এক্সাম হয়ে যাবে তখন বলবো যে তুমি এখন আসো টার্ম এক্সাম দিতে। টার্ম এক্সামও 100 মার্কের হইতে পারে বা টার্ম এক্সাম 150 মার্কের হইতে পারে। টার্ম এক্সাম এই 12টা অধ্যায়ের উপর, সেখানে হচ্ছে যে 50 মার্কের ভাইবা, মানে হাফ মার্কের ভাইবা, হাফ মার্কের রিটেন থাকে। এটা আবার সাবজেক্ট টু সাবজেক্ট একটু ভ্যারি করে। অসপি নামে একটা পরীক্ষা চলে আসে। সো অসপি মানে হচ্ছে যে ধরো 10টা স্টেশন থাকে এরকম। অসপি মানে এই 1টা 2টা 3টা 4টা 5টা, ধরো 5টা জায়গায়, এখানে একটা প্রশ্ন, 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 5 জায়গায় 5টা প্রশ্ন আছে। এখন তুমি এখানে তোমরা 5 জন ফ্রেন্ডকে এখানে বসাইলো, তো এখানে তুমি 2 মিনিট সময় পাবা এখানে যে প্রশ্ন আছে তা উত্তর দেওয়ার। তারপর তুমি এই টেবিলে যাবা, তারপর এটায়, তারপর এটায়, তারপর এটায়, তারপর এটায়। সো তোমার ফ্রেন্ডরাও এভাবে ঘুরতে থাকবে। এই পরীক্ষাটাকে বলি আমরা অসপি পরীক্ষা। সো অসপি পরীক্ষা টার্মে নেওয়া হয়, টার্মে অসপি পরীক্ষা থাকে। এই অসপিতে কী করা হয় যে এইরকম এগুলাকে আমরা বলি স্টেশন বলি। এই যে যে জিনিসগুলো থাকে এগুলাকে বলি আমরা স্টেশন। এই স্টেশনগুলোতে গিয়ে হচ্ছে যে আমরা অসপি পরীক্ষা দিই, গিয়ে বসি, সেখানে যে প্রশ্ন থাকে সেটা লেখি, 2 মিনিটে লেখার মতো প্রশ্ন থাকে, এটাকে অসপি বলা হয়। আর সাথে প্র্যাকটিক্যাল পরীক্ষা থাকে, দেখা যায় যে আমাদের বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বা প্র্যাকটিক্যাল করার থাকে, সেই প্র্যাকটিক্যালগুলো করতে। এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, এটা যখন আমরা সাবজেক্টের অনুযায়ী আলোচনা করব তখন বলবো। সো টার্ম, তারপর হচ্ছে যে আমাদের প্রফ এক্সামটা মেডিকেলে 4বার হয়, 4টা প্রফ হয়, এবং প্রফ হচ্ছে মেডিকেলের সবচেয়ে বড় পরীক্ষা। সো এই যে আমাদের আইটেম কার্ড টার্ম এগুলো বেসিক্যালি আমাদের নিজ মেডিকেলেই হয়, প্রফও নিজ মেডিকেলে হয়, বাট এই পরীক্ষাগুলো আমরা আমাদের নিজেদের মেডিকেলের টিচারদের কাছে দিব। আর প্রফের জন্য আমাদের ভিন্ন মেডিকেল থেকে একজন টিচার আসবে, যাকে আমরা বলি এক্সটার্নাল। নিজের মেডিকেলের একজন টিচার থাকে, যাকে বলে ইন্টারনাল। এক্সটার্নাল এবং ইন্টারনাল মিলে কী করে আমাদের পরীক্ষা নেয়, এবং প্রশ্ন আমাদের যে বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা সেখান থেকে দেওয়া হয়, এবং এটা একটা সম্মিলিত পরীক্ষা হয় সব জায়গার, এবং এটার পাস ফেল ডিপেন্ড করে, খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ফেল করলে 6 মাস পর আবার পরীক্ষা দেওয়া লাগে, একটা প্যারা না। সো এই প্রফ এক্সামটা হচ্ছে ধরো তোমার 6টা সাবজেক্ট আছে, যেমন তোমরা ইন্টারে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স পড়ো না। সো ধরো তোমাকে আমি বায়োলজি শেষ করলাম, কেমিস্ট্রি শেষ করলাম, ফিজিক্স শেষ করলাম। বায়োলজির জন্য আলাদা আলাদা আইটেম কার্ড টার্ম হবে, ফিজিক্সের জন্য আলাদা আইটেম কার্ড টার্ম হবে, তারপর কেমিস্ট্রির জন্য আলাদা আইটেম কার্ড টার্ম হবে। তারপর এই সবগুলো একসাথে একটা প্রফ হবে। হ্যাঁ, আলাদা আলাদা পরীক্ষা হবে, ফিজিক্সের আলাদা, কেমিস্ট্রি আলাদা, বায়োলজির আলাদা, বাট একটা রুটিনিয়াস সিলেবাসে হবে। এবং টিচার আসবে বাইরে থেকে, এসে তোমার ভাইবা নিবে, তোমার টিচার থাকবে ভাইবা নেওয়ার জন্য। সেটা একটা বড় পরীক্ষা, এবং বলা হয় যে প্রতি প্রফে মানুষের আয়ু কমে 2-3 মাস করে, কারণ প্রফে এত প্রেশার, হেক্টিক একটা সিচুয়েশন সৃষ্টি হয় প্রফে। সো এই মেডিকেল লাইফে তার মানে তোমাকে এক্সামের মধ্যে থাকতে হবে রেগুলার, এবং দেখা যায় প্রথম কয় মাস মনে হবে অনেক এক্সাম, বাট আলটিমেটলি দেখা যায় যে কিছুদিন পর এক্সাম মনে হবে না, মনে আইটেম আছে কালকে, মানে প্রথম দিকে আইটেমের জন্য মানুষ অনেক পড়ালেখা করে, মানে কালকে আইটেম আছে, ও আচ্ছা কলেজে গিয়ে পড়বো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। এখন হচ্ছে পাস ফেল। দেখো এই ফেল জিনিসটাকে মেডিকেলে নর্মাল নিতে হবে। এই ফেলটাকে যদি তুমি খুব সেন্সিটিভভাবে নাও, মেডিকেল লাইফ তোমার একদম হেল হয়ে যাবে। তুমি মনে করতে পারো যে আল্লাহ, আমি তো কলেজের ফার্স্ট গার্ল ছিলাম, আমি কলেজের ফার্স্ট বয় ছিলাম, আমি ফেল করবো। ফেল মেডিকেলে অনেক নর্মাল একটা বিষয়, কমনই, মানে এমন হইতে পারে তোমার প্রিপারেশন অনেক ভালো, টিচারের মেজাজ সেদিন গরম, টিচার তোমাকে ভাই ফেল করে দিল, বা তোমার প্রিপারেশন অনেক ভালো, তোমার আগে যে পরীক্ষা দিছে
মানে আগে যে ভাইভা দিছে সে টিচারকে মেজাজ গরম করে দিছে, সো টিচার তোমারও ফেল করাই দিল, এরকম সিচুয়েশন মেডিকেলে খুব কমন হইতে পারে। সো ফেল কমন একটা জিনিস, কারণ ফেলকে যদি তুমি খুব সেন্সিটিভলি নাও তাহলে মেডিকেলে দেখা যাবে কি তোমার জন্য মেডিকেল লাইফ অনেক খেল হয়ে যাবে। তোমার লক্ষ্য রাখতে হবে আমি পাশ করব, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমি বলতেছি না যে ফেল করো, তুমি তোমার লক্ষ্য থাকতে হবে যে আমি পাশ করবো, বাট বাই এনি চান্স যদি ফেল হয়ে যায় এটাকে নর্মালি না। অনেকে দেখি যে ফেল করলে, মানে আমাদের এক ফ্রেন্ড হচ্ছে যে আইটেমে ভালো না হইতে হইতে সে মেডিকেল ছেড়ে দিছে, হতাশ হয়ে যায়। হতাশ হওয়ার কিছু নেই, মেডিকেল একটা লং জার্নি, ইটস ম্যারাথন, এটা কোনো 100 মিটারের স্প্রিন্ট না। সো অনেক লম্বা জার্নি, তোমার ফেল হইতে পারে, তোমার একটা পরীক্ষা খারাপ হইতে পারে, যে পরীক্ষাটা খারাপ হবে সেটা ভালো করে পড়বা। মেডিকেলে বলা হয় যে সাপ্লি বা পেন্ডিং এটা হচ্ছে ভালো করে পড়ার একটা সুযোগ, যত তুমি পেন্ডিং খাবা তত ভালো করে পড়তে পারবা। যদিও এটা নিজের একটা বলা যায় যে নিজেকে মানে নিজের মন ঠান্ডা রাখার মতো একটা কথা, বাট মাথায় রাখতে হবে যে আমার ভালো মতো পড়বো। আমি যদি পরীক্ষা বাই এনি চান্স খারাপ হয় হইতেই পারে, আমি ওইটা আবার পরে রিকভার করব। মেডিকেল এমন কোনো সুযোগ নেই যে একটা জিনিস তুমি না জেনে সামনে আগাইতে পারবা, কারণ প্রতিনিয়ত আইটেম কার্ড টার্ম এগুলোর মধ্যে দিয়ে তোমাকে যেতে হচ্ছে। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের রিটেন এবং ভাইভা। মেডিকেলের মেজরিটি পরীক্ষা ভাইভার উপর হয় এবং ভাইভাতেই বেসিক্যালি পাস ফেলটা ডিপেন্ড করে, কারণ ভাইভাটা হচ্ছে জাজমেন্টের একটা উপায় এবং আমরা বেসিক্যালি ইন্টার লাইফ পুরো রিটেন পরীক্ষা দিতে দিতে ভাইভার সাথে আমরা অভ্যস্ত না। সেই জন্য ভাইভার জন্য খুব ইম্পর্টেন্টভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং ভাইভার প্রিপারেশনটাও একটু আলাদা হয়। ধরো টিচার কীভাবে প্রশ্ন করছে সেটার উত্তর ডেলিভারিটা খুব ভালো হইতে হয়, যে না এখন তুমি হচ্ছে যে ডেলিভারি দিতে গিয়ে তোতলাইতেছো তখন তুমি কিন্তু নাম্বার কমে যাচ্ছে। বা ধরো একটা প্রশ্ন মানে আমরা যারা কথা বলি, ধরো একটা কথা সুন্দরভাবে বলা যায় না, যেমন আমি তোমাকে বললাম যে তুমি অনেক ভালো, আবার এটাকে ঘুরায় বলা যায় যে তুমি যে কাজটা করেছো সেটা অনেক ভালো কাজ করেছো এই। সো ভাইভার একটা টেকনিক আছে, এটা আস্তে আস্তে নিজেদের মধ্যে ডেভেলপ হয়ে যাবে এবং এটা আসলে টিচার বুঝে। অনেক টিচার হচ্ছে যে বিস্তারিত শুনতে পছন্দ করে, সেই টিচারকে বিস্তারিত বলবা। অনেক টিচার শর্টকাটে শুনতে পছন্দ করে, তাকে শর্টকাটে বলবা। এটা ভাইভা দিতে গেলে দেখা যায়, অনেক সময় দেখা যায় টিচার বলতেছে এটা জাস্ট আমাকে শর্টে বলো, তখন অনেকে বিস্তারিত বলা শুরু করে। সো শর্টে বললেই আসলে ব্যাপারটা টিচার খুশি হয়। আর ভাইভাতে ইংরেজিতে বলবো নাকি বাংলায় বলবো এটা একটা ব্যাপার। ইংরেজিতে বলতে পারলে টিচাররা খুব গদগদ করে, বাংলায় বললেও টিচাররা মাইন্ড করে না। সো বেসিক্যালি ভাইভাতে টিচাররা চায় যে তুমি বুঝেছো কিনা সেটা দেখতে। সো বুঝায় যদি তুমি বলতে পারো তাইলেই হবে। তাও ইংরেজিতে যদি বলতে পারো তাহলে বেটার। আমি নিজেও ইংরেজিতে বলতে পারি না, আমি নিজেও বাংলাতে বলি। সো বাংলাতে বুঝায় বললেই হবে। আর মেডিকেলে মনে হয় যে ইংরেজিটা অনেক কঠিন, বাট ইংরেজি তুমি যখন পড়বা, পড়তে পড়তে দেখবা যে ইংরেজি যে অ্যাকসেন্টগুলো ব্যবহার করা হয় বা ইংরেজি যে শব্দগুলো আছে এগুলো খুব নর্মাল ইংরেজি, এটা একটা কথা। আর রিটেনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, এই ভাইভা নিয়ে মেডিকেলে আমরা এত বেশি টেন্স থাকি, দেখা যায় অনেক সময় রিটেন খারাপ হয়ে যায়। এই জন্য রিটেনটাও একটু প্র্যাকটিসের মধ্যে রাখবা। রিটেনের জন্য বললাম যে তুমি যে বোর্ডে আছো সেই বোর্ড মানে তুমি যে বিশ্ববিদ্যালয়ের অধীনে আছো সেই বিশ্ববিদ্যালয়ের বিগত প্রফেশনাল পরীক্ষাগুলোর উপর একটা দেখা যায় প্রশ্ন ব্যাংক থাকে, চিকন একটা প্রশ্ন ব্যাংক থাকে। যেমন ঢাকাতে আমরা ম্যাট্রিক্স প্রশ্ন ব্যাংক কিনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা যারা আছি। সো সেরকম একটা প্রশ্ন ব্যাংক কিনে রেগুলার একটু প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। কার্ড টার্মের আগে তো করবা, এর আগে যদি করতে পারো ভালো। এর মধ্যে কিছু জায়গায় ছবি আঁকা লাগে, খাতা উপস্থাপনের ব্যাপার রয়েছে এবং যেহেতু ইংরেজিতে লিখতে হবে, আমাদের ইংরেজিতে অনেক বানান ভুল যায়, সেগুলো শুদ্ধর ব্যাপার রয়েছে। গ্রামাটিক্যাল ইরোর হয় অনেক সময়, ধরো হি এর জায়গায় শি এর জায়গায় হি লিখে ফেলি, সেগুলোর ব্যাপারে একটু আমরা সচেতন থাকলেই হয়ে যায়। সো রিটেন এবং ভাইভা দুইটার জন্য আলাদা। ভাইভার প্রিপারেশনটা একটু এটা আসলে কমন সেন্সের উপর ডিপেন্ড করে, উপস্থিত বুদ্ধির উপর ডিপেন্ড করে। আর রিটেনটা আমাদের লেখার অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে। একটা প্রবলেম হয় কি, রিটেনের সময় কম থাকে, সো অনেকে লেখে শেষ করতে পারে না। লেখে শেষ না করলে জীবনে রিটেনে পাস করবে না। সো লিখে আসতে হবে, যেমনি হোক শেষ করে আসবা। মানে লেখা যতই বাজে হোক শেষ করে আসতে হবে। আর লেখাটা সুন্দর করতে পারলে নাম্বার ভালো আসে। লেখাটা একটু সুন্দর করার চেষ্টা করবা, একটু লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলেই হবে। তারপর আসা যাক হচ্ছে ভাইভা ভীতি। এই ভাইভা ভীতিটা অনেক 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 কমন একটা ব্যাপার। ভাইভা দিতে গেলে অনেকের হাত কাঁপে। বেসিক্যালি ফার্স্ট ইয়ারে যখন অ্যানাটমি আছে সেখানে ভিসেরা বোনস ধরা লাগে, এইভাবে হাত কাঁপা শুরু হয় আমাদের, যে হাত কাঁপতে থাকে। অনেকে কাঁপতে কাঁপতে ভিসেরা স্যার ম্যাডামদের উপর ফালায় দেয়, বোনস টিচারদের মাথায় ফালায় দেয়। সো এরকম অঘটন ঘটে। তারপর ভিসেরা ধরতে পারে না, চোখের ভিসেরাকে বলে হচ্ছে যে টেস্টিসকে বলে চোখ। সো এরকম উল্টাপাল্টা করে ফেলে। সো এই জন্য এগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার। ভাইভার বিষয়টা হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার ভালো হবে। সো এই জন্য করবা কি, যারা বাসায় থাকো আয়নার সামনে দাঁড়ায় ভাইভা বলার চেষ্টা করবা। ধরো একটা তুমি কিছু পড়তেছো, সেটা আয়নার সামনে দাঁড়ায় বলার চেষ্টা করো যে এইটা এভাবে এভাবে আয়নার সামনে, মানে আয়নাটাকে তুমি হচ্ছে মাধ্যম হিসেবে ব্যবহার করো। আর যেটা করবা যে প্রচুর অন্যকে বলবা। ধরো তুমি হোস্টেলে থাকো বা হোস্টেলে থাকো না, হোস্টেলে থাকলে তো ফ্রেন্ড আছে তাদেরকে বলবা,
বলবা। আর হোস্টেলে যদি না থাকো তাইলে হচ্ছে যে তুমি কি করবা, যে যখন কলেজে যাবা যে একটা টপিক পড়ে যে দোস্ত আমি এটা তোকে বলি তুই আমাকে বল। সো একজন আরেকজনকে বলার মাধ্যমে বলার প্র্যাকটিসটা ঠিক করতে হবে। তুমি যদি বলার প্র্যাকটিস ঠিক না করতে পারো, ভাইভাতে যদি তোমার ভীতি থাকে, মেডিকেল লাইফ তোমার জন্য হেল হয়ে যাবে। সেই জন্য ভাইবা ভীতিটা দূর করো, আয়নার সামনে দাঁড়ায় বলার প্র্যাকটিস করো এবং ফ্রেন্ডের সামনে দাঁড়ায় বলার প্র্যাকটিস করো। এবং ফ্রেন্ডকে বলবা তুই আমার ভুল ধরবি। অনেক ফ্রেন্ড আছে তুমি বলতেছো, সে চোখ বন্ধ করে শুনতেছো, বলবি তুই আমার ভুল ধরবি, তারপরে বই ধরায় দিবা। ভুলগুলা বলতে বলতে প্র্যাকটিসটা তোমার ভাইবা ভীতিটা দূর হবে। এবং ভাইবা দিতে যখন যাবা তখন হচ্ছে যে মাথাটা ঠান্ডা রাখবা, যে তুমি যদি তোমার পরীক্ষা খারাপ হলে টিচার কী করবে, সে হচ্ছে বকা দিবে। মেডিকেলে বকা অপমান এগুলো আসলে কিছু না, একটা টাইমে সহ্য হয়ে যাবে। সো এই জন্য খুব বেশি প্যারা নিবা না, একদম ঠান্ডা মাথায় ভাইবা দিতে যাবা এবং মনে করবা যে না এটা একটা নর্মাল পরীক্ষা। এবং প্রচুর বলো, যদি তুমি বলার প্র্যাকটিস যদি থাকে তাইলে এটা নিয়ে সমস্যা হয় না। ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে একটা প্রবলেম হয়, বোনস ভিসেরা, এই বোনস ভিসেরা হাতে নিয়ে নিয়ে প্র্যাকটিস করবা, তাইলে ভাইভাতে আর তোমার প্রবলেম হবে না। সো ভাইভা ভীতিটার উপর একটা স্টার মার্ক দিয়ে রাখো মেডিকেল লাইফে। এবং একটা জিনিস মনে রাখবা, ভাইভা তুমি যত ভালো দিবা তত তোমার ইমপ্রেশন ভালো হবে। সো তোমার মেডিকেল ইমপ্রেশন কথাটা খুবই ইম্পর্টেন্ট। ইমপ্রেশন এবং ডিপ্রেশন মেডিকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কথা। তুমি মেডিকেলের ফার্স্ট 3-4 মাস পড়ালেখা অনেক ভালোভাবে করবা। প্রথম 3-4 মাস হেলাফেলা দিবা না। প্রথম 3-4 মাস তুমি যত ডেডিকেশন দিবা, টিচারদের কাছে তোমার ইমপ্রেশন ভালো হবে এবং সেই ইমপ্রেশন তোমাকে লং টার্মে টেনে নিয়ে যাবে। আর প্রথম 2-3 মাস যদি তুমি ঠিকঠাক মতো না পড়ো, তাহলে টিচারদের কাছে তোমার ইমপ্রেশন খারাপ হবে, সেটা লং টার্মে তোমার ডিপ্রেশনের কারণ হবে। সো প্রথম 3-4 মাসে একদম ঠাডায় পড়ালেখা করবা এবং ভাইবা ভালো দেওয়ার চেষ্টা করবা। টিচার কেমন চাচ্ছে সেটা অনুধাবন করার চেষ্টা করবা। আই থিঙ্ক তোমরা বড় হয়েছো, সেটা অনুধাবন করার তোমাদের ক্যাপাবিলিটি আছে। অনুধাবন করে সেইভাবে বলার চেষ্টা করবা, টিচারকে ইমপ্রেস করার চেষ্টা করবা। ফাও পেসাল পেরে ইমপ্রেস করবা না, সঠিকভাবে। এবং ভাইভাতে অনেক সময় কী হয়, আমরা হচ্ছে যে প্রিপারেশন না নিয়ে গেলে নিজের মতো বানায় বলতে থাকি, টিচাররা কিন্তু এতে বিরক্ত হয়। ফার্স্টের 3-4 মাস এই কাজটা করবা না, ইমপ্রেশনটা বিল্ড করবা। ইমপ্রেশনটা বিল্ড করলে তোমার ভাইভা ভীতিটাও দূর হবে, প্লাস হচ্ছে ভাইভা ভালো দিলে ইমপ্রেশন বিল্ড হবে। সো ভাইভা ইমপ্রেশন খুব ক্লোজ রিলেশন। দেখা যায় ভাইভা ভালো হইলে অনেক সময় করে কি রিটেন এমনিও নাম্বার বাড়ায় দেয়। তো তোমার ভাইভা ভালো হয়েছে, রিটেনে তুমি ফেল করে বসছো, রিটেন তোমার হচ্ছে 50, সে 50-এর 60% মার্ক 30, তুমি পায়ে গেছো 28। তোমার ভাইভা ভালো হইলে তোমাকে 28 2 নাম্বার গ্রেস মার্ক বলি, গ্রেস দিয়ে তোমাকে পাস করায় দেয়। সো দ্যাটস ওয়াই ভাইভা খুবই গুরুত্বপূর্ণ, ভাইভা ভালো করে দিবা। এখন মেডিকেলে বইয়ের নিয়ে আমরা কথা বলবো পার সাবজেক্ট ওয়াইজ। এখন মেইন বুক আছে আর গাইড আছে। আমরা হয় কি আমাদের মেডিকেলে যাওয়ার পর অনেক সময় সিনিয়ররা বলে যে গাইড বই পড়ো, মেইন বই পড়া লাগবে না। বাট একটা জিনিস মনে রাখবা, মেইন বই হচ্ছে তোমার সবচেয়ে আপন জিনিস। মেন বই তুমি যত ভালো করে পড়বা, তোমার লং টার্ম নলেজ তো ভালো হবে। দেখো, মেডিকেল কলেজে তুমি ঢুকছো, তোমার একমাত্র লক্ষ্য MBBS সার্টিফিকেট পাস করা, সার্টিফিকেট পাওয়া না। তো তুমি MBBS সার্টিফিকেট পাইলা, কিন্তু তুমি হচ্ছে যে মেডিকেলীয় নলেজ তোমার কম, তুমি একটা রোগীর রোগ ডায়াগনোসিস করতে পারো না, রোগী হ্যান্ডেল করতে পারো না, তাহলে সে MBBS ডিগ্রির কোনো লাভ আছে? কোনো লাভ নেই। সো দ্যাটস ওয়াই তুমি মাথায় রাখবা যে তুমি MBBS পড়তে আসছো নলেজ গেইন করার জন্য, এইটা মাথায় রাখবা। হ্যাঁ, তুমি MBBS পড়তে আসছো, তোমার পাস করে বেরোতে হবে, বাট নলেজ ইজ দ্য কিং। তুমি নলেজ বিল্ডের পেছনে দৌড়াবা। তোমার লক্ষ্য থাকবে এটা, আমার নলেজ যেন এতটুকু হয় যেন আমি একটা রোগীর উপকার করতে পারি। উপকারও যদি করতে না পারি, আমার দ্বারা যেন কোনো রোগীর অপকার না হয়, সেই নলেজটা যেন আমার থাকে। কারণ তুমি এমন একটা জায়গায় থাকবা যেখানে একটা রোগী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকবে। সো তুমি যদি ওই মুহূর্তের রোগী কোনো কারণে তোমার জন্য হচ্ছে যে তোমার নলেজের স্বল্পতার কারণে রোগী মারা যায়, তাহলে ওইটা তুমি নিজেই নিজেকে বুঝ দিতে পারবে না। আর বাংলাদেশে তো মানে রোগী কারণ ছাড়া মারা গেলেও ধরো তোমার কোনো ফল্ট নেই, তাও বাংলাদেশের মানুষ খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। আর যদি তোমার ফল্ট পায় তাহলে তো হয়েছে তোমার জীবন শেষ। সো দ্যাটস ওয়াই নলেজের পেছনে ছুটবা, মেইন বইগুলো পড়বা। কোন সাবজেক্টে কোন বই পড়তে হবে সেটা আমরা বলবো। গাইড তোমার পড়তেই হবে। কেন? গাইড হচ্ছে রিটেনের জন্য লাগে, গাইডে কনসাইজ করে দেওয়া আছে। তুমি করবা কি, গাইডটা নিয়ে বসবা, গাইড থেকে পড়বা, পড়ে গাইডের সাথে না পেজ দেওয়া থাকে বইয়ের কোথা থেকে, সো বইটা থেকে সেই জিনিসগুলো দেখে নেবা। মেইন বইটা যত পারো পড়ার চেষ্টা করবা, মানে অতিরিক্ত পড়ার দরকার নেই, যতটুকু পারো। আর অতিরিক্ত যদি পড়তে পারো কোনো সমস্যা নেই। মেডিকেল সায়েন্স মানে হচ্ছে তুমি লাইফ লং স্টুডেন্ট, যত পড়বা তুমি তত উপরে যাবা। একটা জিনিস মনে রাখবা, মেডিকেল সায়েন্সের নলেজ ইজ দ্য কিং।
যত পড়বা তত উপরে যাবা, বুঝে পড়ার চেষ্টা করবা। এখন তুমি গদবাদা মুখস্থ যদি করো তাইলেও কিন্তু কিছু করতে পারবে না, কারণ এখানে তোমার ম্যাথমেটিক্যাল বিষয় হবে। ম্যাথমেটিক্যাল বিষয় কি, মানে একটার সাথে আরেকটা তোমার কোরিলেশন করতে হবে, একটার সাথে আরেকটা তোমার মিলাইতে হবে। তুমি যত সুন্দর মিলাইতে পারবা তত তুমি ম্যাজিক পাবা এখানে। আর যত মুখস্থ করবা তত তোমার কাছে জিনিসটা খারাপ লাগবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে, অনেক কিছুই আছে মুখস্থ করতে হবে, বাট মুখস্থর সাথে একটু কোরিলেট করার চেষ্টা করবা, ছবি দেখে দেখে পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবা পড়ালেখাটা তোমার কাছে অনেক ইজি হয়ে যাচ্ছে, নাহলে অনেক বোরিং লাগবে। এখন ব্যাপারটা হচ্ছে মেডিকেল লাইফ একটা লং টার্ম লাইফ। এখন মাথায় রাখতে হবে যে এই প্রস্তুতি তুমি নিচ্ছ একটা মানুষের জীবন বাঁচানোর জন্য। হ্যাঁ, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, বাট মাধ্যম হিসেবে কিন্তু তুমি কাজ করতেছো। সো দ্যাটস ওয়াই তোমার পড়ালেখাটাও কিন্তু বেশি করতে হবে। এখন আসা যাক টিউটোরিয়াল। আমাদের মেডিকেলে কিছু ক্লাস আছে যেগুলোকে টিউটোরিয়াল বলি, এগুলোকে লেকচার বলি। লেকচার ক্লাসগুলো বেসিক্যালি আমাদের প্রফেসররা নেয়, যাদের ডেজিগনেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, ফুল প্রফেসর, বা যারা হচ্ছে ওই সাবজেক্টের উপর একটা মাস্টার্স করা আছে, মানে পোস্ট গ্র্যাজুয়েশন করা আছে, তারা বেসিক্যালি আমাদের হচ্ছে লেকচার ক্লাসগুলো নেয়। আর টিউটোরিয়াল ক্লাস নেয় যারা আমাদের বেসিক্যালি প্রফেসর না, ওই সাবজেক্টে পড়ালেখা করছে, তারা টিউটোরিয়াল ক্লাস নেয়। টিউটোরিয়াল ক্লাসে বেসিক্যালি আমাদের আইটেম হয়, আর লেকচার ক্লাসে আমাদের এই লেকচারের টপিকটা পড়ায়। সো লেকচার ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ লেকচার ক্লাস তোমাদের যে প্রফেসররা নিবে তারা কিন্তু তোমার কার্ডের ভাইবা, টার্মের ভাইবা, প্রফের ভাইবা নিবে। সো লেকচার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, এবং যে প্রফেসররা ক্লাস নেবে তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করবে পজিটিভ দিকে। অনেক সময় দেখা যায় যে মানে এটা বুঝে করতে হবে। ধরো একটা টিচার তার সাথে রেসপন্স করা পছন্দ করতেছে, রেসপন্স করো। একটা টিচার তার সাথে রেসপন্স করলে বিরক্ত হচ্ছে, রেসপন্স না করো। সো এই লেকচার ক্লাসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ সেখানে যে প্রফেসর আছে সেই প্রফেসররা তোমাদের কার্ড, টার্ম, প্রফের ভাইবা নিবে। সো সেই প্রফেসরদের কাছে পরিচিত হওয়ার জন্য তোমার লেকচারটা কিন্তু ভালোভাবে অ্যাটেন্ড করতে হবে, এবং সেই টিচারের দৃষ্টি আকর্ষণ পজিটিভলি করার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যায় তুমি একটা পজিটিভ বুস্ট আপ পাবা এই এক্সামগুলোর ক্ষেত্রে। তখন টিচার, ধরো তোমার কার্ড ভাইবা দিতে গেছো, তোমার সারা বছর প্রস্তুতি ভালো, কার্ড ভাইবা তোমার হচ্ছে যে খারাপ হইতেই পারে, তখন এই টিচার যদি তোমাকে লেকচারে দেখায় তাহলে সে বলবে যে আল্লাহ, এই ছেলেটা তো আমার লেকচার করছে সবসময়, ক্লাসে রেসপন্স করতো, ছেলেটা ভালো, আজকে হয়তো খারাপ হয়েছে। কারণ মেডিকেলে একদিন তোমার খারাপ যাইতেই পারে। এমন অনেক স্টুডেন্ট আছে এই কার্ড, টার্ম এগুলোতে ফার্স্ট হয়ে প্রফে গিয়ে খারাপ দেয়, তখন কিন্তু তাদের আগের রেজাল্টগুলো তাদেরকে বাঁচায় দেয়। আর টিউটোরিয়াল তো তোমার আইটেম ক্লিয়ারে লাগবে, প্লাস আইটেম রেগুলার ক্লিয়ার করলে টিউটোরিয়াল টিচারদের কাছে তুমি পরিচিত হবা, প্লাস টিউটোরিয়াল টিচার তোমাকে পছন্দ করবে। তখন কিন্তু এই টিউটোরিয়াল টিচার লেকচারারকে বলবে যে ম্যাম বা স্যার, এই স্টুডেন্ট অনেক ভালো আইটেম দেয়, তাকে হচ্ছে যে একটু নজরে রাখেন। সো তখন কিন্তু তুমি আরেকটা পজিটিভ বুস্ট আপ পাবা। সো মেডিকেল লাইফে অল ইজ অ্যাবাউট হচ্ছে যে তোমার রেগুলারিটি, টিচারদের সাথে পজিটিভ ইন্টারাকশন, এবং হচ্ছে পজিটিভিটি। তুমি টিচারদের সাথে যদি নেগেটিভ ইন্টারাকশন করো, টিচারের চক্ষুশূল যদি হয়ে যাও, তুমি কিন্তু মেডিকেল লাইফ পাস করে বেরোতে পারবা না। কারণ হচ্ছে যে টিচার খুব ইম্পর্টেন্ট, ভাইবা পুরোই টিচার হাতে। চাইলে তোমাকে মানে ভাইবা তুমি পইরা জীবনে পাস করতে পারবে না টিচার যদি না চায়। কারণ হচ্ছে যে টিচার তো এই বিষয়ে অনার্স মানে এমফিল করছে, বা এই বিষয়ে যত উচ্চতর ডিগ্রি আছে সে নিয়েছে, অনেক বছর পড়িয়েছে। সো সে এমন জায়গা থেকে প্রশ্ন করতে পারে যেটা তুমি পারবে না, বা এমন পেঁচাইতে পারে। সেই জন্য টিচারের সাথে কখনো খারাপ আচরণ করা, টিচারের চক্ষুশূল হওয়া, টিচারের কাছে নেগেটিভভাবে প্রেজেন্ট হওয়া, এগুলো থেকে দূরে থাকতে হবে যদি মেডিকেল লাইফে ভালো করতে চাও। তারপর আসা যাক হচ্ছে যে আমাদের এখন মেডিকেল রিলেটেড অনেক কোর্স চালু হয়ে গেছে। এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। আমিও হয়তো কয়েকদিন পর কোর্স করাইতে পারি, বলা যায় না, কিন্তু এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার যে মেডিকেলের জন্য এখন অনেক পেইড কোর্স চলে আসছে। এইটা আসলে আমি আমার স্টুডেন্টদের আগে গর্বভরে করতাম যে মেডিকেলে কোনো কোর্স লাগে না, কারণ মেডিকেলের পড়ালেখাটা এই লেকচার, টিউটোরিয়াল এখানেই হয়ে যায়। যতটুকু স্টুডেন্টরা বুঝতে পারে না ততটুকু ফ্রেন্ডদের থেকে বুঝে না। আমার এখনও মনে আছে আমি যখন অ্যানাটমি পড়তাম, আমি ঘুরে ঘুরে ডেমো দিতাম, যারা বুঝতে পারে না কিছু তাদেরকে ঘুরে ঘুরে বুঝাইতাম। তোমরা একটা ভিডিও দেখবো, আমরা ইউটিউবে আছে হার্ট বুঝাচ্ছি, এটা জাস্ট ক্লাসের পর বুঝাচ্ছি, কারণ আমি বুঝতে পারছি আর বাকি ফ্রেন্ডরা বুঝতে পারেনি, আমি বুঝাই দিছি। তারপর বাকি ফ্রেন্ডরা যা বুঝতে পারছে আমি বুঝি নাই, তারা আমাকে বুঝাই দিছে। সো মেডিকেল এডুকেশনটা একটা হচ্ছে কো এডুকেশন, একজন একজনকে হেল্পের মাধ্যমে এডুকেশনটা হয়। বাট এখন পেইড কোর্সগুলো আসার কারণে এই একজন আরেকজনের হেল্পটা অনেক কমে গেছে। তো আমি সাজেস্ট করব না, একদমই না পারতে যদি হয় কোনো পেইড কোর্সে ভর্তি হয়েও না। তুমি ফ্রেন্ডদের সাথে ইন্টারাকশন করে শেখার চেষ্টা করো, টিচারদের থেকে শেখার চেষ্টা করো। তুমি একটা কিছু বোঝো নাই, তোমার টিউটোরিয়াল ম্যামের কাছে নিয়ে যাও, বা লেকচারার ম্যামের সাথে ভালো সম্পর্ক থাকলে তার কাছে নিয়ে যাও। তাহলে কী হবে, ওই টিচারও কিন্তু একটা জিনিসটা বুঝতে পারবে যে না, এই ছেলেটা জানতে চায়। এবং সবচেয়ে ভালো কি, তুমি তোমার
ফ্রেন্ডের থেকে এই বিষয়টা বুঝতে পারবা, সিনিয়র থেকে বুঝতে পারবা, ইউটিউবে অসংখ্য ভালো ভালো ভিডিও আছে সেখান থেকে বুঝতে পারবা। শুধু শুধু কোর্সে যাওয়ার তো দরকার নেই, যদি যাইতে পারো যাও, কোনো সমস্যা নেই, আমি মানা করতেছি না যে যাওয়া লাগবে না, বাট আগে চেষ্টা করো নিজে জিনিসগুলো বোঝে, ঠিক আছে? তারপর হচ্ছে আড্ডা। মেডিকেল লাইফে আড্ডা জিনিসটা খুব কমন, আড্ডার মধ্যে থাকার চেষ্টা করবে, আমি বলবো না যে আড্ডা দিবা না, এবং আড্ডাতে অ্যাটেন্ড করার চেষ্টা করবে। অনেকে আছে মেডিকেল লাইফে আসে বের হয়ে যায়, কোনো আড্ডা কোনো গল্পতে অ্যাটেন্ড করে না, তাহলে কিন্তু মেডিকেল লাইফ ইজ কোয়াইট বোরিং ফর ইউ। সো যখনই আড্ডা হবে গিয়ে যুক্ত হবা, ফার্স্ট গ্রুপের সাথে যুক্ত হইতে কষ্ট হবে, যুক্ত হয়ে যাবা, আড্ডা দিবা, তারপর হচ্ছে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করবা। দেখা যায় যে আমরা ফার্স্ট ইয়ারে যে কী পরিমাণ ঘোরাঘুরি করতে, আড্ডা ঘোরাঘুরি এগুলো হচ্ছে মেডিকেল লাইফের টনিক, এবং প্রচুর টাইম পাওয়া যায় আড্ডা ঘোরাঘুরির জন্য। এগুলো যদি না করো আলটিমেটলি মেডিকেল লাইফ বোরিং হেল হয়ে যাবে, ঠিক আছে? আর এই জিনিসটা হচ্ছে একটা সেন্সিটিভ বিষয়, প্রেম। মেডিকেল লাইফে প্রেম খুব কমনলি হয়, যেহেতু এখানে ছেলে মেয়ে একসাথে পড়ে, এবং হচ্ছে অনেকেই আছে যারা বয়েজ বা গার্লস কলেজ থেকে আসছে। সো এখানে প্রেমের একটা ইস্যু আছে, বাট একটু বুঝে শুনে, একটু ধীরস্থির হয়ে এবং সম্মান রেখে ব্যাচমেটের প্রতি। এমন কিছু করবা না যে তোমার ব্যাচমেটের প্রতি তোমার সম্মান নষ্ট হয়, এবং হচ্ছে যে তোমরা কিন্তু একসাথে 5 বছর কাটাবা। সো তুমি এমন মানে প্রেম করতে গিয়ে একটা ব্যাচম্যানকে হ্যারাসমেন্ট করে দিলা কিছুদিন আগে, বুয়েটে যে ঘটনাটা আসছে। সো সেটা যদি মেডিকেলে করো তাহলে কিন্তু তোমার মেডিকেলে পুরো হেল হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই ব্যাচমেটদের সাথে সুসম্পর্ক রাখো। প্রেমের বিষয়টা নিয়ে আসলে কাউকে সাজেশন দিয়ে কোনো লাভ হয় না, এটা তোমার ব্যক্তিগত বিষয়ের উপর, বাট ধীরে সুস্থে বুঝে শুনে, ঠিক আছে? এবং এটা নিয়ে তাড়াহুড়া বা এটা নিয়ে পাগলামি করার কিছু নেই, এটা নিয়ে মানে এমন কিছু করো না যেটা অপমানজনক কিছু বিষয় হয়, ঠিক আছে? সো এইটা মাথায় রাখো, ঠিক আছে? এবং এটা তোমার উপর, একদমই তোমার উপর। এখন ব্যাপারটা হচ্ছে মেডিকেল লাইফে সিনিয়র একটা খুব সেন্সিটিভ ইস্যু। দেখা যায় যে তুমি যে মেডিকেলে যাচ্ছ তোমার অনেকগুলো সিনিয়র ব্যাচ আছে, তুমি ফার্স্ট ইয়ার, তার মানে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, অনেকগুলো সিনিয়র ব্যাচ আছে। সিনিয়রদের সাথে সবসময় সম্মানের সাথে চলবা, কারণ ব্যাপারটা হচ্ছে সে তোমার সিনিয়র। সো বেসিক্যালি স্কুল কলেজে আমরা সিনিয়রদের সম্মান দিই না, বাট মেডিকেল লাইফে সিনিয়রদের সম্মান দেওয়াটা অত্যাবশ্যকীয়। তো সিনিয়রদের সালাম দেওয়া, তাদের দেখে সঠিক আচার আচরণ করা, তাদের সাথে খুব বেশি ফ্রেন্ডলি না হয়ে যাওয়া। হয়তো 1-2 জনের সাথে তুমি অনেক বেশি ফ্রেন্ডলি হতে পারো, বাট সবার সাথে ফ্রেন্ডলি না হওয়া। ছেলেদের আপুদের নখ দিয়ে ডিস্টার্ব না করা, মেয়েরা ভাইয়াদের নখ দেয় না, ভাইয়ারাই মেয়েদের নখ দেয়। সো এই জিনিসগুলো একটু মেনটেন করা, ভদ্রতা, বেসিক ভদ্রতা মেনটেন করবা, তাইলেই হবে। এমন না যে সিনিয়র জুনিয়র রিলেশন মেডিকেলে খুব বেশি মানে টাফ। প্রথম কিছুদিন সিনিয়র জুনিয়রদের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করা হয়, বা একটা রিলেশন মানে সম্পর্কটা একটা প্রফেশনাল ওয়েতে মেনটেন করা হয়, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায়। প্রথম 1 বছর সিনিয়রদের সাথে একটু সম্মান, মানে সবসময় সম্মান রাখবা, প্রথম 1 বছর একটু এক্সট্রা সম্মান, এক্সট্রা শ্রদ্ধা দেখাতে হবে, ঠিক আছে? এটা মেডিকেল লাইফ কেন, যে কোনো ভার্সিটিতেই এটা খুব কমন। এবং সিনিয়রদের সাথে কোনো ঝামেলায় যেতে যাবা না, যে এক সিনিয়রের প্ররোচনায় আরেক সিনিয়রের সাথে ঝামেলায় জড়াইতে যাবা না, একটু ঝামেলা এড়ায় চলার চেষ্টা করবা। মেডিকেলে পলিটিক্যাল বিষয়টা অনেক বেশি থাকে। সো এমন না যে তুমি ইনভলভড না হয়ে পারবা না, অনেক জায়গায় ইনভলভড হইতে হবে, বাট তুমি একটু ঝামেলা থেকে একটু দূরে থাকবা। হয়তো ঝামেলা ওই সিনিয়রে, এখন ব্যাপারটা হচ্ছে এক সিনিয়র তোমাকে বললো যে ওই সিনিয়রের গিয়ে এটা বলো, তো তুমি বইলা গিয়ে পড়লা ঝামেলা, তাদের মধ্যে আবার গলায় সম্পর্ক। ব্যাচমেটের মধ্যে সেরকম আসলে দ্বন্দ্ব থাকে না, এটা পরবর্তীতে হচ্ছে যে ব্যাচমেটদের মধ্যে আমাদের ঝামেলা হয়, বাট হচ্ছে যে নর্মালি তুমি কোনো সিনিয়রের সাথে ঝামেলা জড়াও না। এবং ফার্স্টের কিছুদিন সিনিয়রদের চিনতে সমস্যা হয়, সালাম দিতে সমস্যা হয়, তো আমার সাজেশন যেটা, প্রথম 2-3 মাস মেডিকেলে যারে দেখবা তারই সালাম দিবা, আস্তে আস্তে বুঝে যাবা কে সিনিয়র, কে ব্যাচমেট, আর হচ্ছে কে তৃতীয় শ্রেণীর কর্মচারী। সো কোনো সমস্যা নেই। আচ্ছা, তো ইমপ্রেশন ডিপ্রেশন নিয়ে আমরা কথা বলছি। ডেমো জিনিসটা হচ্ছে তুমি যা বুঝছো সেটা আরেকজনকে বুঝাবা, তুমি যে জিনিসটা বুঝতে পারছো সেটা আরেকজনকে বুঝাবে, এটাকে বলে ডেমো দেওয়া। সো ডেমো দিলে কী হবে, তোমার বলার স্পিডটা বাড়বে, তোমার বলার ফ্লুয়েন্সি বাড়বে, এবং তুমি যখন আসল ভাইবা দিতে যাবা তখন তুমি আটকাবা না। সো যত পারো ডেমো দিবা, যত পারো ডেমো নিবা, যেমন দিবা তেমন নিবা, কারণ তুমি শুনবা যখন তখন তোমার পড়া হবে, যখন দিবা তখন তোমার বলে পড়াটা হবে। সো ডেমো নিয়ে কোনো কার্পণ্য নেই, একদম ধরে ধরে ডেমো দিবা। কেউ দরকার হলে একজন একটা সিঙ্গারা খাওয়াবা, দোস্ত সিঙ্গারা খা, আমার ডেমোটা শোন, বা তুই আমাকে ডেমো দে, তোর আমি সিঙ্গারা খাওয়াচ্ছি। সো তাও তুমি ডেমো নিবা, ঠিক আছে? তাহলে তোমার পড়াটা ভালো হবে, ঠিক আছে? র্যাগিং, মেডিকেল কলেজে র্যাগিং এখনও এক্সিস্ট করে, এবং র্যাগিংটা মেডিকেলে তত মানে প্রচণ্ড মাত্রায় না। বুয়েট যেমন আমরা শুনি, বা হচ্ছে যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে শোনা যায় যেমন, বা বিশ্ববিদ্যালয়গুলো যেমন শোনা যায় তেমন না। বুয়েটে তো আবরার ঘটনার পর র্যাগিং টোটালি অফ করা হয়েছে। তো র্যাগিং মেডিকেলে আছে, এটা মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে।
এটার প্রকটতা মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে। সো আসলে র্যাগিংয়ের ব্যাপারে মেডিকেল প্রফেশনের আমরা এখনও কেন উচ্চ কণ্ঠ তুলতে পারছি না, এটা আসলে আমাদের স্পাইনের প্রশ্ন। সো র্যাগিংটা মেডিকেলে আছে, এটা খুব মিনিমাম পর্যায়ে, বাট আমার মতে এটা থাকা উচিত না, এবং এটার বিষয়ে আসলে বিচার দিয়েও কোনো সুরাহা পাওয়া যায় না। সো এটা খুব মিনিমাম লেভেলে হয়, হয়তো মানে আমাদের মানে সব জায়গায় যেটা দেখা যায় বেশিরভাগ পরিচয় দেওয়া বা হচ্ছে যে তোমার সালাম দেওয়া, এগুলা নিয়ে বেশি প্রবলেম হয়। সো সালাম দেওয়া, শ্রদ্ধা দেওয়া, এগুলাতে কার্পণ্য হবে না, তাইলে খুব বেশি র্যাগিংয়ের মধ্যে পড়তে হবে না, এবং আশা করা যায় যে মেডিকেলেও হয়তো কিছুদিনের মধ্যে র্যাগিংয়ের ব্যাপারটাও বন্ধ হয়ে যাবে, এবং আমি মনে করি এটা একটা অমানবিক বিষয়, এটা বন্ধ হওয়া উচিত, এবং এটা নিয়ে এটা আসলে হওয়া উচিত এই র্যাগিংয়ের বিষয়টা। সো এটা তারপর হচ্ছে পলিটিক্স, এটা একটা সেন্সিটিভ বিষয়, এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না, বাট যেটাই বলবো সেটা হচ্ছে পলিটিক্স মানে পলিটিক্যাল বিষয়ের সাথে মেডিকেল প্রফেশনে যুক্ত হওয়াটা কোয়াইট স্বাভাবিক। সো তুমি যুক্ত হও, কিন্তু হচ্ছে যে নিজের লিমিটটা বজায় রাখো, পলিটিক্যাল বিষয় নিয়ে খুব বেশি সংঘাতে না জড়াও, এবং হচ্ছে যে পলিটিক্স যদি তুমি করো, পলিটিক্সে কিন্তু অনেক ভালো পজিটিভ কাজ করার সুযোগ রয়েছে। পজিটিভ কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করো, এবং পজিটিভ কাজের সাথে সম্পৃক্ত হলে সবাই খুশি হবে, এমনকি তোমার যে মেডিকেল কলেজে যে বড় যারা আছে তারাও খুশি হবে তুমি যদি পজিটিভ কাজ করো। সো পজিটিভ ইন্টেন্ট নিয়ে পলিটিক্স তুমি করতে পারো, নেগেটিভ ইন্টেন্ট থাকলে সেখানে আলটিমেটলি পলিটিক্স অনেক দূর যাওয়া যায় না। এবং পলিটিক্সের আসলে হোস্টেলে যারা থাকে তাদের পলিটিক্স এক প্রকার করতে হয়, এবং পলিটিক্সটা যদি করতে হয় পজিটিভলি নিবা জিনিসটাকে, এবং পজিটিভ কাজ করার চেষ্টা করবা, তাইলেই হবে। কারণ আমরা যদি ভাবি যে না আমরা পলিটিক্স করবো না, তাহলে আলটিমেটলি কী হবে, পলিটিক্সে ভালো মানুষ যাবে না, ভালো মানুষ না গেলে পলিটিক্স চেঞ্জ হবে না কিন্তু, ঠিক আছে? সো আলটিমেটলি পলিটিক্সটা একটা পজিটিভ ইন্টেন্টে করো, তাহলেই হবে। তারপর আসা যাক হোস্টেল আর বাসা। এখন খেয়াল হচ্ছে যে মেডিকেলে হোস্টেল একটা বড় ইস্যু। সো অনেকেই বলে হোস্টেলে না থাকলে মেডিকেলে পড়ালেখা হয় না, বাট আমি আমার 5 বছরের লাইফে আজ পর্যন্ত হোস্টেলে এক রাতও থাকি নেই। সো আমার পড়ালেখায় কোনো ক্ষতিও হয় নাই, কোনো প্রফ পাস করতে আমার সমস্যা হয় নেই। এমনকি আমাদের মেডিকেলে যারা টপ করে তারাও অনেক আছে হোস্টেলে থাকে না। সো হোস্টেলে থাকলে ভালো, হোস্টেলে থাকলে একটা আড্ডা পাওয়া যায়, একটা শিক্ষা পাওয়া যায়, একটা গ্রুপ পাওয়া যায়, একটা আলাদা লাইফস্টাইল পাওয়া যায়, যেটা সব জায়গায় পাওয়া যায় না। আর তোমার বাসা যদি কাছাকাছি হয় দেন বাসা তো বেস্ট অপশন, বাসার সাথে তো আর কিছু তুলনা হয় না। আর হোস্টেল লাইফ যদি তুমি অ্যাফোর্ড করতে পারো, তোমার বাসা দূরে, তখন হোস্টেলে থাকতে হবে, সো হোস্টেল লাইফ নিতে পারো। কিন্তু কিছু মিথ আছে যে হোস্টেলে না থাকলে পড়ালেখা হয় না, বাসায় থাকলে পড়ালেখা হয় না, এই জিনিসগুলো আসলে ঠিক না। হোস্টেল বাসা যে কোনো জায়গায় পড়ালেখা হতে পারে। অপমান, এটা একটা বড় বিষয় যে মেডিকেল লাইফে অপমান প্রচণ্ড সহ্য করতে হবে। বেসিক্যালি ফার্স্টের দিকে সিনিয়ররা কিছুটা অপমান করে, পরবর্তীতে টিচাররা অপমান করে। বেসিক্যালি টিচারদের অপমান খুব মানে কমন, বেসিক্যালি ভাইবা দিতে গেলে না পারলেই টিচার অপমান করে, এবং এটা আসলে টিচার টু টিচার ভ্যারি করে। অনেক টিচার খুব ভালোভাবে বলে, অনেক টিচার অপমান করে, বাট আমার দেখা অপমান করা টিচারের সংখ্যাই বেশি। সো এটাকে মেডিকেল লাইফে পজিটিভলি নিতে হবে, যে অপমান করছে আমি পারি নেই, বলছে ঠিকই তো আছে, এটাকে পজিটিভলি নিবা, খুব বেশি নেগেটিভলি নিবা না, তাইলেই তোমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, খুব বেশি নেগেটিভলি নিলেই একটা প্রবলেম হয়। বেসিক্যালি হয় কি, আমরা বেশিরভাগই খুব সেন্সিটিভ পোলাপান মেডিকেলে চান্স পাই, তো আমাকে যখন কেউ কিছু বলে আমার খুব খারাপ লাগে। সো খুব খারাপ লাগানো যাবে না, এটা লং টার্ম লাইফ, এবং তোমার যখন ভুল হবে তখন তোমার কথা শুনতেই হবে, এটা মেনে নাও। পড়ালেখার স্টাইল, মেডিকেলে এখন তোমার কি দিনরাত পড়ালেখা করতে হবে ভাই? মেডিকেলে নাকি সারাদিন পড়ালেখা করা লাগে, এটা একটা ভুয়া কথা। মেডিকেলে তুমি পড়বা, একটা পরিমিত পরিমাণে পড়বা, 2 থেকে 3 ঘন্টা বেসিক্যালি পড়লে মেডিকেলে হয়ে যায়, বা এটা ডিপেন্ড করে তোমার উপর। অনেকের আছে একটা আইটেম পড়তে 1 ঘন্টা লাগে, অনেকের আছে একটা পড়তে 4 ঘন্টা লাগে, আবার অনেকের আছে সারাদিন লাগে। এটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার কতক্ষণ পড়া লাগে তুমি পড়বা। প্রত্যেক দিনই আইটেম থাকে, 1টা বা 2টা আইটেম থাকে, সেই 1টা বা 2টা আইটেমের জন্য তোমার পড়তে হবে, এবং পড়াটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা, ডিপলি পড়ার চেষ্টা করবা। এবং ইউটিউবে প্রচুর রিসোর্সেস আছে, রিসোর্সেস ঘাটবা, মেইন বই পড়বা, রিসোর্সেস ঘাটবা। তারপর টিচাররা যে লেকচার নিচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে যে লেকচার হচ্ছে না, বা টিউটোরিয়ালে টিচাররা যা পড়াচ্ছে সেগুলো সুন্দর করে নোট করবে, এবং সেগুলো নিয়ে ভালোভাবে পড়ালেখা করবা, কারণ সেখান থেকে প্রচুর প্রশ্ন তোমার ভাইভাতে আসে, রিটেনে আসে। সো এটা খুব গুরুত্বপূর্ণ কথা। তো আমি মোটামুটি মেডিকেল লাইফের মেজর কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। এছাড়াও যদি কিছু থাকে দেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানায় দিবা, এবং হচ্ছে যে আমরা নেক্সট ভিডিওগুলায় সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব। প্রথম কোন সাবজেক্ট কীভাবে পড়তে হবে, কোন বই পড়বা, কীভাবে পড়লে ভালো হবে, কোন রিসোর্সেস দেখবা, সেটা নিয়ে আলোচনা করবো আমরা। সো থ্যাংক ইউ অল। ভিডিওটা তোমাদের মেডিকেলে চান্স পেয়েছে যারা, তাদের মধ্যে ছড়িয়ে দাও, বা যারা মেডিকেলে পড়তে চাও তারা ভিডিওটা দেখতে পারো। থ্যাংক ইউ অল, ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখবে, তোমাদের জন্য অসংখ্য দোয়া।